রূপনগর গ্রামের এক কোণে বাস করত তিন বোন। মা বাবা মারা যাওয়ার পর তারা চরম কষ্টে দিন কাটাতো। কিন্তু রূপা আর চম্পা ছিল একদম অলস। তারা সারাদিন শুধু ধনী হওয়ার স্বপ্ন দেখত আর ছোট বোন সুমিকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। উফ, এই কুড়ে ঘরে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার মতো সুন্দরী মেয়ে কিনা আজ এই ফুটো চালের নিচে রাত কাটাচ্ছে। সুমি, ওরে অলক্ষে, পানিটা কি একটু সরাবি? দিদি, আমি তো একা সব করছি। বালতিটা ভরে গেছে, আমি এক্ষুনি ওটা ফেলে আসছি। তোমরা একটু হাত লাগালে তাড়াতাড়ি হতো। আমাদের হাত তোর মতন কাজে লোকের হাত নয় রে সুমি। আমাদের হাত তো তৈরিই হয়েছে হীরা জহরত পড়ার জন্য। দেখিস, একদিন এই গ্রাম আমি টাকা দিয়ে কিনে নেব। রূপা ও চম্পা ছিল অহংকারী ও অলস। সারা দিন তারা শুধু রূপচর্চা করত আর ছোট বোন সুমিকে দিয়ে হাড় ভাঙা খাটুনি খাটাতো। সুমি মুখ বুজে সব সহ্য করত, কারণ মা বাবা মরার সময় বলে গিয়েছিল দিদিদের যত্ন নিতে। ঘরে এক ফোঁটা চাল নেই। দিদিদের গালমন্দ শুনে সুমি বনের ধারে যায় বুনো ফল বা শাক খুঁজতে। হঠাৎ সে দেখল একটি শুকনো ঝোপের নিচে এক বৃদ্ধা পিপাসায় ছটফট করছেন। পানি, একটু পানি দাও মা, বুকটা ফেটে যাচ্ছে। দাদি, আপনি ভয় পাবেন না, আমার কাছে এই ঘটিটাতে অল্প একটু পানি আছে, আপনি খেয়ে নিন। পানি খাওয়ার সাথে সাথেই বৃদ্ধার চেহারা বদলে গেল। তার শরীর থেকে নুরানি আলো বের হতে লাগলো। তিনি ছিলেন বনের দেবী। সুমি, তোর এই নিঃস্বার্থ মন আমাকে মুগ্ধ করেছে। সবাই আমার কাছে ধনসম্পদ চায়, কিন্তু তুই নিজের পানির শেষ বিন্দুটুকু আমাকে দিয়ে দিলি। এই নে মাটির কলসি। কলসি? এটা দিয়ে আমি কি করব মা? এটা সাধারণ কলসি নয়। তুই যখন খুব বিপদে পড়বি, শুধু সৎ মনে কলসিকে বলবি তোর কি চাই, সে তোকে সব দেবে। কিন্তু সাবধান, এই কলসি যেন কোনো অসৎ বা লোভী মানুষ স্পর্শ না করে। সুমি যখন বনের সেই জাদুকরি কলসি নিয়ে বাড়ি ফিরল, তখন সূর্য ডুবু ডুবু। তার মনে একাধারে ভয় আর আনন্দ। সে জানে না দিদিরা এই অবিশ্বাস্য ঘটনা বিশ্বাস করবে কি না। দিদি, ও দিদি, দৌড় খোলো, দেখো আমি কি এনেছি। কি এনেছিস রে? আবার সেই বুনো শাক? ওসব দিয়ে আমাদের পেট ভরবে না, এখন জ্বালাতন করিস না। এইটা কি? একটা ভাঙা মাটির কলসি? তুই কি পাগল হয়ে গেছিস সুমি? চাল আনতে পাঠালাম আর তুই করিয়ে এনেছিস একটা পুরনো হাঁড়ি। দিদি, তোমরা বিশ্বাস করো, এটা সাধারণ কলসি নয়। এটা আমাদের সব দুঃখ ঘুচিয়ে দেবে। এই দেখো, হে কলসি মা, আমাদের চাল আর ডাল দাও। কি স্বপ্ন দেখছি না তো? চম্পা, দেখ, সত্যি সত্যি চাল পড়ছে। দিদি, এটা তো একদম আসল বাসমতি চাল। সুমি, তুই এই জাদুঘরে জিনিস কোথায় পেলি? এটা কি চুরি করে এনেছিস? না দিদি, বনের এক বৃদ্ধাকে সাহায্য করায় তিনি আমায় এটা দিয়েছেন। কিন্তু তিনি বলেছেন
আমাদের শুধু সেটুকুই চাইতে হবে যা আমাদের প্রয়োজন। প্রয়োজন? আরে সুমি, তুই তো বোকা। যার কাছে জাদুর কলসি আছে সে কি আর অভাবী থাকে? চম্পা, দেখ, আজ থেকে আমাদের দিন বদলে যাবে। কয়েকদিন কেটে গেল। কলসির জাদুতে রূপা আর চম্পা এখন দামি শাড়ি আর গয়না পরে ঘুরে বেড়ায়। ভাঙা কুড়ে ঘর এখন ঝকঝকে প্রাসাদে পরিণত হয়েছে, কিন্তু সুমি আগের মতোই সাধারণ কাপড় পরে থাকে। দিদি, দেখো তো এই হীরের হারটা আমায় কেমন লাগছে। জমিদারের মেয়েও তো এমন হার পরেনি কখনো। সত্যি বলেছিস, কিন্তু সুমিতা তো সব মাটি করে দিচ্ছে। ও সারাদিন পাড়ার ভিখারিদের চাল বিলিয়ে দিচ্ছে। কলসির ওপর তো ওর একার অধিকার নেই। ওই আপত্তার কথা ছাড়ো তো দিদি, ও সারাদিন ওই মাটির কলসিটাকে পুজো করে। ও জানেই না যে টাকা দিয়ে দুনিয়া কেনা যায়। দেখবে একদিন এই কলসি দিয়ে আমরা পুরো গ্রামটা কিনে নেব। দিদি, মা বলেছিলেন অর্ধেক খাবার গরিবদের দিতে। তোমরা কেন এত বেশি সোনা দানা চাইছো? কলসি মা যদি রেগে যান? তুই তো চাইবি আমরা আবার ওই ছেঁড়া কাঁথায় শুই, কিন্তু এখন আমরা রানী। তুই শুধু আমাদের সেবা করবি। শোন সুমি, আগামীকাল জমিদার আমাদের বাড়িতে আসছেন এই কলসি দেখতে। তুই যেন কোনো আজে বাজে কথা না বলিস। আমরা এই কলসি দিয়ে জমিদারের সাথে ব্যবসা করব। দিদি, তোমরা এটা করো না। লোভ করলে এই কলসি সবাই আমাদের দংশন করবে। লোভের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। জমিদার বিক্রম সিংহ ছিল অত্যন্ত নির্দয়। সে ভাবল এই কলসি পেলে সে পুরো রাজ্যের রাজত্ব করতে পারবে। তাহলে খবরটা সত্যি? এক ভিখারির ঘরে জাদুর কলসি? রূপা, চম্পা, সুন্দরী মেয়েরা কি তবে এই ধন সম্পদ একাই ভোগ করবে? জমিদার মশাই, আপনি আমাদের গরিব ঘরে আসুন, বসুন। হ্যাঁ, বসার সময় আমার নেই। আমি এসেছি ওই কলসিটা নিতে। ওটা আমার রাজভাণ্ডারে মানায়। বিনিময় তোমাদের আমি এই গ্রামের রানী বানিয়ে দেব। আমরা রাজি জমিদার মশাই, কিন্তু এই সুমিটা রাজি হচ্ছে না। ও বলে এটা নাকি দান করতে হয়। সুমি, ছোট মুখে বড় কথা মানায় না। এই রাজকীয় জিনিস তোমার মতো ভিখারির ঘরে মানায় না। এটা থাকবে আমার প্রাসাদে। জমিদার মশাই, আপনি দয়া করে লোভ করবেন না। এই কলসি কেবল সৎ মানুষের কথা শোনে। আপনি যদি অন্যায় করেন তবে সর্বনাশ হবে। বিচার করার আমি কে সেটা তুই কাল রাতেই দেখতে পাবি। কাল মাঝরাতে আমি এই কলসি নিয়ে যাব। রূপা, চম্পা, তোমরা দরজা খুলে রেখো। রাত 12টা। পুরো গ্রাম নিঝুম অন্ধকারে ঢাকা। সুমি গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু রূপা আর চম্পা জেগে আছে। তারা জমিদারের জন্য অপেক্ষা করছে। তাদের মনে রাজসুখ
আর সোনা দানার স্বপ্ন। দিদি, ভয় লাগছে না তো? সুমি যদি জেগে যায়? তুমি জাগলে কি হবে? আমরা দুজন তো আছি। জমিদার মশাই আসছেন, ওই তো। কই কই সেই কলসি, ওটা ধরো। দিদি, এ কি করছো তোমরা? জমিদার মশাই, কলসি ছাড়ুন, ওটা ধরলে আপনার অমঙ্গল হবে। মাঝরাতের অন্ধকারে জমিদার তার দলবল নিয়ে কলসিটি নিয়ে পাড়ি দিল তার অট্টালিকায়। রূপা আর চম্পা তখন খুশিতে আত্মহারা, কারণ এখন তারা জমিদারের বিশেষ মেহমান। কিন্তু তারা ভুলে গিয়েছিল বনদেবীর সেই চরম সতর্কবাণী, লোভ করলে ধ্বংস অনিবার্য। হে জাদুকারী কলসি, আমাকে এই পৃথিবীর সব সোনার হীরা দাও। আমি আজ এই দেশের রাজা হতে চাই। হীরা আর সোনার বদলে কলসি থেকে বের হতে লাগলো হাজার হাজার পোকা আর বিচ্ছু। একে সোনা কোথায়? এই তো সাপ। আমাকে বাঁচাও, আমার সারা শরীরে সব কামড়াচ্ছে। আমার বাঁচাও। এ কি হলো? এইগুলো কি হচ্ছে আমাদের সাথে? রাজপ্রাসাদ ধসে আবার সেই পুরনো কুঁড়ে ঘর ফিরে এলো। রূপা আর চম্পা মাটিতে পড়ে কাতরাচ্ছে। সুমি শান্ত হয়ে কলসির সামনে গিয়ে দাঁড়ালো। মা কলসি, তুমি দয়া করো, ওরা ভুল করেছে, ওদের ক্ষমা করে দাও, ওদের শরীর আবার আগের মতো করে দাও। দিদি, দেখলে তো, লোভ মানুষকে ধ্বংস করে। তোমরা এই সোনাদানা চেয়ে নিজের বোনকেও পর করে দিয়েছিলে। আমাদের মাফ করে দে সুমি। আমরা এখন বুঝলাম সুখ কলসিতে নেই, সুখ আছে মনে। আমরা আর কখনো লোভ করব না। জমিদার সব হারিয়ে ভিখারি হয়ে পথে পথে ঘুরতে লাগলো, আর তিন বোন আবার সেই পুরনো কুঁড়ে ঘরে ফিরে এলো। তবে এখন সেখানে আর ঝগড়া নেই। সুমি প্রতিদিন কলসি থেকে শুধু সেটুকুই খাবার চায় যা তাদের তিনজনের আর গ্রামের গরিবদের জন্য প্রয়োজন।